অনির্বাণকে বিয়ে করে রাতারাতির মধ্যে ভাগ্য বদলে দেওয়ার তাড়াহুড়ো করতে গিয়ে এবার নিজের পায়ে নিজেই কুড়ুল মারল নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। নীলাঞ্জনের নেশাগ্রস্ত অবস্থার সুযোগটাকে কাজে লাগিয়ে রাই বলতে থাকে যে অনির্বাণ তোমাকে যে শর্ত দিয়ে ও জোর জবরদস্তি তোমাকে সেই ডকুমেন্টের উপর সিগনেচার করেছিল, ঠিক একইভাবে আমরা আজকে ওর নেশাগ্রস্ত অবস্থার সুযোগটাকে কাজে লাগিয়ে তোমার নামের সকল প্রপার্টি আবারও ওর হাত দিয়ে ট্রান্সফার করাবো। ও খুব ভালো করে স্বপ্ন দেখেছিল যে ও রাতারাতির মধ্যে ওর ভাগ্য বদল করে ফেলবে, তাই তো? নীলু, এখনো পর্যন্ত তুই রাইয়ের কামাল জানিস না, আর তার থেকে বড় কথা তুই অন্যের ভাগ্য কেটে নিজে বড়লোক হওয়ার স্বপ্ন দেখলে সেটা কী করে হয় বলতো? কারণ অনির্বাণ নিজের মাথার ঘাম পায়ে ফেলে এত কষ্ট করে সব কিছু একটু একটু করে করেছে, আর সেই সকল কিছুকে তুই এক নিমিষেই নিজের নামে ট্রান্সফার করে ফেলবি, তাও আবার হুমকি ধামকি দিয়ে। অন্যদিকে যখন অনির্বাণের নিয়ে আসা পেপারসের উপরে নীলুকে ডকুমেন্টে সিগনেচার করতে বলা হয়, ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে না না দিদিভাই, তুই কি মনে করেছিস তুই আমার নেশাগ্রস্ত সুযোগটাকে কাজে লাগিয়ে তুই ডকুমেন্টে আমাকে সিগনেচার করিয়ে আমার কাছ থেকে সকল প্রপার্টি আবারও নিজেদের নামে ট্রান্সফার করিয়ে আবারও তোরা বড়লোক হয়ে যাবে এবং আমি ভিখিরি থেকে যাবো? সেরকমটা কোনো মতেই না, আমি কোনো মতেই এই ডকুমেন্টে সিগনেচার করবো না। অন্যদিকে রাই বলে থাকে যে তুই সিগনেচার করবি না তো? নীলু, তোকে আমি ভালো ভালো বলে দিচ্ছি, তুই এমন কিছু করতে আমাকে বাধ্য করিস না যেটা কিনা আমি কোনোদিনও কল্পনাও করতে পারি না যে আমি তোর সাথে করবো। কারণ এমনিতেই তুই না চাইতে আমার সাথে অনেক কিছু করে ফেলেছিস এবং সকল লিমিট ক্রস করে ফেলেছিস, কিন্তু তা সত্ত্বেও আমি চুপ করে রয়েছি শুধুমাত্র তুই আমার মায়ের পেটের বোন বলে। কিন্তু এই যাত্রায় আমাকে কোনো কিছু এমন করতে বাধ্য করিস না নীলু, আমার ধৈর্যের পরীক্ষা নিস না। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে রাই দিদিভাই, তুই আমার সঙ্গে ঠিক কী করতে পারিস সেটা আমার খুব ভালো করে জানা আছে, কারণ তুই এতটাই নরম মনের মানুষ যে তোর পক্ষে আমার সাথে কিছু সাংঘাতিক ঘটানোটা সম্ভবই না। ঠিক সেই মুহূর্তেই রাই যখন হাতে ছুরি নিয়ে নীলুর দিকে তেড়ে গিয়ে নীলুর গলায় চেপে ধরে এবং বলতে থাকে যে এই ছুরির ধার কতটা সেটা নিশ্চয়ই তোর খুব ভালো করেই জানা আছে, তাহলে এই ছুরিটা যদি একবার আমি তোর গলায় বিধিয়ে দিই তাহলে তুই ভাবতে পারছিস যে তোর মৃত্যু কিন্তু নিশ্চিত নীলু। তাই যদি নিজের মৃত্যু কামনা না করে থাকিস, তুই যদি কোনো দিনও এত তাড়াতাড়ি পরপারে পাড়ি দেওয়ার কথা না ভেবে থাকিস, তাহলে ভালোই ভালো এই ডকুমেন্টে সিগনেচারটা করে অনির্বাণের সকল প্রপার্টি অনির্বাণকে বুঝিয়ে দিই। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে আর যদি না দিই দিদিভাই, তোর এতটা সৎসাহস নেই যে তুই আমার গলার মধ্যে এই ছুরিটা ঘুপবি। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে এত জীবন ধরে তো তুই আমার পিঠ পিছনে অনেক ছোড়া ঘুপেছিস, কিন্তু তার সত্ত্বেও সব কিছু আমি বোঝার সত্ত্বেও না বোঝার ভান করেছি, আমি অনেক ধৈর্য ধরেছি, কিন্তু আজকে যখন আমার ধৈর্যের সীমাতে অতিক্রম করে গেছিস তাহলে তুই একদম টেনশন করিস না। এই ছুরিটা তোর গলায় ভেতরে এসপার ওসপার করে দিতে না আমার বিন্দুমাত্র হাত কাঁপবে না। অন্যদিকে কথা বলা মাত্র স্রোত এবং অনির্বাণ বলতে থাকে যে রাই দিদিভাই, তোর মাথা খারাপ হয়ে গেছে, তুই কিন্তু মেজাজ হারিয়ে তুই কিন্তু নিজের লিমিট ক্রস করে ফেলছিস। রাই দিদিভাই, নিজের উপর একটু কন্ট্রোল রাখ। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে না, আজকে আর আমি কোনো মতে থামবো না, আজকে আমাকে কেউ থামাতে পারবে না, স্বয়ং ঈশ্বরও না। নীলু, এবার আমি তোকে মেরেই বরঞ্চ জেলে যাব, কারণ এই জীবনে যখন তুই কোনো মতো আমাকে সুখী থাকতে দিবি না, তাহলে না হয় তোকে মেরে আমি সকলকে শান্তিতে রেখে আমি না হয় জেল হাজতবাস করবো, তাতে আমার কোনো অন্তত আফসোস তো থাকবে না। তাতে অন্তত এতটুকু তো আমরা জানতে পারবো যে তোর মতন একটা সর্বনাশী কালনাগিনী সাপকে আমি মেরে যেতে পেরেছি। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।